গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মাহমুদ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে আমরা শুরু করতেছি হচ্ছে লাইটের আরেকটা ফেনোমেনা, সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। আমরা কি পড়ে নিয়েছি, একটা রিফ্লেকশন অফ লাইট পড়ে নিয়েছি, এবার রিফ্র্যাকশন অফ লাইট আছে। এরপর আমরা পড়বো হচ্ছে ডিসপারশন অফ লাইট। তাহলে চলে যাচ্ছে আমাদের পেজ নাম্বার হচ্ছে 29-এ। পেজ নাম্বার 29-এ রিফ্র্যাকশন অফ লাইট। শুরুতে আমাকে বলেছে যে সারফেস অফ সেপারেশন। সারফেস অফ সেপারেশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো রিফ্র্যাকশন অফ লাইটটাতে কি হয়, আগের বারে এরকম হচ্ছিল যে ধরো এটা হচ্ছে একটা রিফ্লেক্টর ছিল, রাইট? তো আলো এসে পড়ছে, আবার আলো ওই মিডিয়ামে ফিরে আছে। মিডিয়ামটা কি হচ্ছে, ধরো এটা এয়ার মিডিয়াম যদি হয়, এই সাইডেও এয়ার মিডিয়াম, এর গোটাটা তো এয়ার, তাহলে এয়ার মিডিয়াম বরাবরই আসছে, আবার এয়ার মিডিয়ামে ফিরে আছে, মানে যে মিডিয়াম ধরে আসছিল সেই মিডিয়ামে ফিরে আছে। এবার রিফ্র্যাকশন অফ লাইটে কি হচ্ছে, এরকমও তো ঘটনা ঘটে যে আমরা কাচের গ্লাসে যদি জল নেই, তাহলে কাচের গ্লাসের যে তলদেশটা সেটা দেখতে পারি। বালতিতে যদি জল নেই তাহলে বালতির তলদেশটা দেখতে পারি তো। তাহলে তলদেশটা কিভাবে দেখতে পাচ্ছি? নিশ্চয়ই তল থেকে আলো কিছু আসতেছে আমার চোখে, মানে জলের ভেতর দিয়ে আলো যাচ্ছে, তার মানে ঘটনা হচ্ছে যে আলো যখন এয়ার, ধরো এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে ওয়াটার, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, লাইট এয়ার থেকে ওয়াটারে প্রবেশ করছে। তাহলে আগের বার ছিল সেম মিডিয়াম, যে মিডিয়াম ধরবার আসলো সেই মিডিয়ামে ফিরে যাচ্ছিল, আর এখানে হচ্ছে আলো একটা মিডিয়াম থেকে আস্তে আস্তে অন্য একটা মিডিয়ামে প্রবেশ করে, রাইট? তাহলে এই ক্ষেত্রে পার্থক্যটা বুঝতে পারছো, যেটা হচ্ছে রিফ্লেকশন আর এটা হচ্ছে রিফ্র্যাকশন। ওকে, তারপর এটার কম্বিনেশনটা আমরা একটু পরে পড়বো, আগে রিফ্র্যাকশনটা পড়ে নিই। রিফ্র্যাকশনটা পড়ার আগে এখানে তোমাদের টেক্সট বই 29-এ গল্পটা যেটা দিয়েছে সেটা মূল মানে হচ্ছে এই যে প্রথমবার দেখো গ্লাসের মধ্যে জল আছে, তাহলে জলের উপরে হচ্ছে এয়ার আছে, গ্লাসে জল আছে, জলের উপরে কি আছে, এয়ার আছে। তাহলে গ্লাসের যে জলের যে উপর তলটা, সারফেস অফ ওয়াটার, সেটা কি করতেছে, এয়ার মিডিয়াম আর ওয়াটার মিডিয়াম সেটাকে কি করছে, পার্থক্য করে দিচ্ছে, তাদের সেপারেশন করছে। তাহলে জলের উপরিতলটা কি করছে, এয়ার মিডিয়াম আর ওয়াটার মিডিয়ামের মধ্যে সেপারেশন করে দিচ্ছে। তাই জন্য এই সারফেসটাকে বলা হয় সারফেস অফ সেপারেশন অফ এয়ার এন্ড ওয়াটার। তার মানে উপরে এয়ার, নিচে ওয়াটার। আমাদের এই ছবিটাতেও তাই। এটা হলো হচ্ছে তোমার সারফেস অফ সেপারেশন। ক্লিয়ার? কারণ এই সারফেসটা এয়ার আর ওয়াটারকে সেপারেট করছে। এরপর আরেকটা एग्जांपल দিয়েছে কেরোসিন আর ওয়াটার দিয়ে। ওয়াটার নিয়েছে, তার উপর কেরোসিন তেল ঢালছে, বাট কেরোসিন তেলের ঘনত্ব তো কম, তাই জন্য ওটা ওয়াটারের উপরে আছে। এবার ওখানে যে সেপারেশনটা দিয়েছে সেটা কিসের সেপারেশন, কেরোসিন আর ওয়াটারের মধ্যে সেপারেশন। ক্লিয়ার? তাহলে দ্য সেপারেশন অফ টু মিডিয়াম, ঠিক আছে, দুটো মিডিয়াম, সেটা হচ্ছে এয়ার আর ওয়াটার মিডিয়াম, যেমন ঠিক তেমনি একটা एग्जांपल দিয়ে প্রথমে টেক্সট বইতে বুঝিয়েছি। এবার হ্যান্ডস অন অ্যাক্টিভিটিতে এখানে যত কিছু গল্প বলেছে সেটার সারমর্মটা আগে বলি। একটা টেবিলের উপর একটা কাঁচের ব্লক রেখেছে, ঠিক আছে, কাঁচের ব্লক। এবার এটা কাঁচের তৈরি, এটা কোনো রিফ্লেক্টর না, কিন্তু এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মিডিয়াম একটা, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস। আমরা পড়েছিলাম না ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে দিয়ে লাইট যেতে পারে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা গ্লাস স্ল্যাব, এই গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে আলো যেতে পারে। এবার ঘটনা হচ্ছে যে প্রথমে আমি একটা, ধরো ছোট ছোট থাকে না লেজার লাইটের আলোটাকে আমি অন করেছি, তাহলে লেজার লাইটের আলোটা স্ক্রিনের উপর একটা বিন্দুতে এসে পড়ছে। এবার যখন ওই লাইটের যে গতিপথটা, ধরো লাইটের গতিপথটা এই বরাবর এই বিন্দুতে পড়ছিল, এবার এখানে একটা কি করলাম, আমি একটা কাঁচের স্ল্যাব বসাই দিলাম, তাহলে কি হচ্ছে, গতিপথ পরিবর্তনে এখানে এসে পড়তেছে। তার মানে আমরা বলতে যাচ্ছি যে the path of that light ray is slightly changed. আগে ধরো যখন এখানে কাঁচের স্ল্যাব ছিল না, তখন এখানে লাইট রেটা পড়ছিল। এবার কাঁচের স্ল্যাব দেওয়ার ফলে কি হচ্ছে, লাইটটা কিছুটা সরে যাচ্ছে, তার মানে পাথটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে ঘটনাটা দিয়ে আমরা ব্যাখ্যা করব সেটা হলো হচ্ছে আমরা রিফ্র্যাকশন দিয়ে কিন্তু আমরা ব্যাপারটা বোঝাবো কি করে হচ্ছে ব্যাপারটা। দেখো এই গল্পটা একটু পড়ো ভালো করে যে কিভাবে হচ্ছে। এবার দেখো
when light ray passes from one medium to another medium, last 30 number page last line ta, when light ray passes from one medium to another medium, it changes its path. পাথটা কিন্তু চেঞ্জ হয় from the surface of separation of two medium. এই সারফেস অফ সেপারেশন অফ দ্য টু মিডিয়ামের থেকে যখন লাইট রে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় তখন কি হয়, তাদের মধ্যে কি হয়, পাথের একটু চেঞ্জ হয়। দ্য ফেনোমেনন অফ লাইট ইজ কল্ড রিফ্র্যাকশন। ফেনোমেনন মানে এক বচনে বলা যাবে। এবার দেখো এই ছবিটা দিয়ে আমি বোঝাই দিচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো লাইট রে আসছে এইভাবে, ওকে। এখানে যদি ওয়াটার মিডিয়াম না থাকে তাহলে লাইট রেটা কোন দিক দিয়ে যেত, স্ট্রেট লাইন বরাবর এইভাবে চলে যেত, যেত কি না? ধরো এখানে গোটাটাই এয়ার মিডিয়াম, তাহলে লাইট রেটা এইভাবে এসে সোজা চলে যেত। কিন্তু যেহেতু এখানে মিডিয়ামের চেঞ্জ হচ্ছে এয়ার থেকে ওয়াটারে, তাহলে কি হচ্ছে, কিছুটা দেখো পাথটা ডেভিয়েট করছে। এবার দেখো ঘটনা হচ্ছে স্যার পাথটা এই দিকেই বেঁকলো, পাথটা তো ওই দিকেও বেঁকতে পারত, রাইট? স্যার পাথটা এই দিকেই বেঁকলো, পাথটা তো ওই দিকেও বেঁকতে পারত। তাহলে কি করে বুঝবো কখন পাথটা এই নরমাল থেকে নরমালের কাছে আসবে না নরমাল থেকে দূরে যাবে? দুটো ঘটনা হতে পারে, এক নরমালের কাছে আসতে পারে আর নরমাল থেকে দূরে যেতে পারে। ওকে, তাহলে কি কি জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে? এটা হলো হচ্ছে তোমার ইনসিডেন্ট রে। অবশ্যই এটা ইনসিডেন্ট রে, আগের ক্ষেত্রে এটা ইনসিডেন্ট রে ছিল, এটা ছিল রিফ্লেক্টেড রে, যে রেটা রিফ্লেকশনের পর গেছে। আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাকশনের জন্য গেছে। তাহলে যখন রিফ্লেকশন তখন রিফ্লেক্টেড রে, আর যখন রিফ্র্যাকশন তখন রিফ্র্যাক্টেড রে। ঠিক আছে, এভাবে বলবা। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে কখন কিভাবে বুঝবো। তাহলে আমি সেটা সারমর্মটা তোমাদের বুঝিয়ে দিই যে আমরা কি করে রিফ্র্যাক্টেড রেটা নরমালের কাছে যাবে না দূরে যাবে সেটা আমরা বুঝবো। ঠিক আছে, প্রথম পিকচার, এটা ধরো এয়ার মিডিয়াম, এটা ধরো ওয়াটার মিডিয়াম। ওকে, এবার লাইটের ক্ষেত্রে ওয়াটারটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। কি অপটিক্যালি ডেন্সার মিডিয়াম? বেশি ঘন, মানে এইভাবে বলা হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। তাহলে এটা মাথায় রাখবা, যদি লাইট রে এসে আসছে অ্যারো দিবা, অবশ্যই স্ট্রেট লাইন দিয়ে স্কেল ইউজ করবা। তাহলে যদি অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম অপটিক্যালি ডেন্সার মিডিয়াম এসে যদি পড়ে, তাহলে লাইট রেটা কিন্তু নরমালের কাছে চলে যাবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। এক্ষেত্রে দেখো আই ইজ গ্রেটার দেন আর, আই ইজ গ্রেটার দেন আর, মানে আইটা কিন্তু আর এর থেকে কি হবে, বড় হবে। এবার দেখো আরেকটা ঘটনা হতে পারে, ফর এক্সাম্পল ধরো তোমাদের মধ্যে কোনো বন্ধু নিচে সাঁতার কাটছে, সাঁতার কাটার সময় এখানে টর্চ লাইট দিয়ে আলো করছে, তাহলে আলোটা এইভাবে যাবে। তুমি তো নিচে আছো, নিচ থেকে টর্চ দিয়ে আলো দিচ্ছ, রাইট? তাহলে আলোটা এইভাবে যাচ্ছে। এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, নরমাল ড্র করলে আগের মতনই এটা। এবার এটা হয়ে গেল তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট রে, যেখান থেকে সোর্স থেকে পাঠাচ্ছে। এখানে আগে ভার এখানে সোর্স ছিল, তাহলে এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট রে। এবার সোর্স হচ্ছে জল তলে, তাহলে এটা হয়ে গেল ইনসিডেন্ট রে। এইবার দেখো এবার কি হবে, উপরে এয়ার নিচে ওয়াটার। তাহলে ওয়াটারটা হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, এয়ারটা হলো অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, মানে তুলনামূলক আলোর ক্ষেত্রে ওটা কম ঘনত্বযুক্ত অংশ। অপটিক্যালি রেয়ারার মিডিয়াম যদি হয় তাহলে মনে রাখবা এখানে যে রিফ্র্যাক্টেড রেটা আছে সেটা কিন্তু নরমাল থেকে দূরে যাবে, মানে এই রকম হয়ে গেল। দেখো আগেরবার দেখো যখন অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে গেল তখন নরমালের কাছে চলে আসলো, আর যখন অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে গেল তখন নরমাল থেকে দূরে চলে গেল। তাহলে এক্ষেত্রে এটা ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এই ক্ষেত্রে আর ইজ গ্রেটার দেন আর, ক্লিয়ার? আরটা আই এর থেকে বড়। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এই সমস্ত যে ধরনের অঙ্ক থাকবে সেটা অঙ্কের চ্যাপ্টারে আমরা ক্লিয়ার করব। তাহলে এই হলো ব্যাপার। এবার দেখো রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের দুটো ডেফিনেশন দিয়েছে খুব সুন্দরভাবে।
এই ডেফিনেশনগুলো একবার পড়ে দিচ্ছি, দেখো। Let us consider light rays move from one medium to another medium. It is to be observed that during that process, a part of the light after striking on the surface of separation goes back to the former medium. মানে যে মিডিয়াম বরাবর আসছিল সেই মিডিয়ামে ফিরে গেল। বারবার বলতেছি, রিফ্লেকশনের ক্ষেত্রে যে মিডিয়াম বরাবর এসেছিল সেই মিডিয়ামে ফিরে গেল, তাহলে ওটাকে বলবো আমরা রিফ্লেকশন অফ লাইট। আবার অন্যদিকে রিফ্রাকশন অফ লাইট বলছে কি, the remaining part of the light rays enter into the second medium and changes its path. Each ray of light moves along a different straight line. This phenomena is called the refraction. এক্ষেত্রে একটা মিডিয়াম থেকে আসছিল অন্য একটা মিডিয়ামে প্রবেশ করলো, তো এটাকে আমরা বলবো রিফ্রাকশন অফ লাইট। এইবার আমরা এটা দুটাকে আলাদা আলাদা করে পড়েছিলাম, এবার দুটো কম্বাইন ভাবে পড়বো। এটা এবার দুটো কম্বাইন ভাবে পড়বো, অঙ্ক কিন্তু ভাবে দিবে কম্বাইন ভাবে, ঠিক আছে? অঙ্ক আলাদা আলাদা করেও দিতে পারে, কম্বিনেশন দিয়ে দিতে পারে। এবার ঘটনা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করে আবার যে স্যার অ্যাঙ্গেলটা বেড়ে গেল বা অ্যাঙ্গেলটা কমে গেল কেন? এই অ্যাঙ্গেলটা বাড়া বা কমার ব্যাপারটা কিন্তু রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে স্নেল ল, সাইন আই বাই সাইন আর। ওই ব্যাপারটা তোমাদের ক্লাস 8 এ কিছুটা আছে, ক্লাস 10 এ খুব ভালো করে আছে, কিন্তু ক্লাস 7 এ দেখো ওই জন্যই কিন্তু রিফ্র্যাকশনের দুটো ল কিন্তু দেওয়া নাই তোমাদের টেক্সট বইয়ে। রিফ্লেকশনের দুটো ল দেওয়া আছে, রিফ্র্যাকশন স্নেলস ল, যেহেতু মিউ কষ্ট সাইন আই বাই সাইন আর তোমাদের সিলেবাসে নেই, এই ক্লাস 7 এ কিন্তু লজ অফ রিফ্র্যাকশন কিন্তু অ্যাভয়েড করেছে। তো ওটাই মনে রাখবে, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপর ডিপেন্ড করছে যে অ্যাঙ্গেলটা কিরকম ভাবে চেঞ্জ। এটুকুন খালি জেনে রাখো, পরে আমি যখন পড়াবো 10 এ বা 8 এ তখন আমি এটার জিনিস নিয়ে ফার্দার ডিসকাশন করব। এবার দেখো কম্বিনেশন অফ টু। এবার ব্যাপার হচ্ছে যে লাইটের ক্ষেত্রে যখন আলো মানে লাইট যখন কোনো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে এসে পড়ে, তখন তিন ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন ফর এক্সাম্পল, যদি ওখানে সেকেন্ড মিডিয়ামটা যদি ট্রান্সপারেন্ট হয়, যেমন মিররের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না, মিররের ভেতর দিয়ে তো লাইট যেতে পারে না, কিন্তু যদি ট্রান্সপারেন্ট মিডিয়াম, আমি ওই রকম একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো ওয়াটার বা কেরোসিন যেটা খুশি, আমি একটা ওয়াটার মিডিয়াম নিচ্ছি, ওকে? তাহলে এই ক্ষেত্রে প্রথম ঘটনা হতে পারে এক রিফ্লেকশন, যে না আলো এভাবে এসে পড়লো, আমি এক্ষেত্রে এখানে নরমাল ড্র করলাম, ওকে? আর সেম অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটা যা হবে সেম অ্যাঙ্গেলে রিফ্লেকশন হলো, রিফ্লেক্টেড হয়ে গেল, ওই মিডিয়ামে চলে আসলো। এটার জন্য তুমি তো পুকুরের জল তলে তুমি মুখটা যদি কাছে আনো তবে তোমার ইমেজটা পাও, এটার জন্য রিফ্লেকশনের জন্য, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার রিফ্র্যাকশনের জন্য। রিফ্র্যাকশন কি হয়, যখন পুকুরের জলে এটা রিফ্লেক্টেড যেমন হলো, ঠিক তেমনি রিফ্র্যাক্টেডও হলো। রিফ্র্যাক্টেড রেটা, এটা যেহেতু অপটিক্যালি ডেন্সার মিডিয়াম ওয়াটার, তাহলে কি হচ্ছে নরমালের দিকে কিছুটা বেঁকে যাবে। আমি একটু ভালো করে আঁকাই, হ্যাঁ এরকম নরমালের দিকে কিছুটা বেঁকে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার রিফ্র্যাকশন। এটার জন্য আমরা কি দেখতে পারি, পুকুরের যদি জলটা যদি পরিষ্কার থাকে, তাহলে পুকুরের জলের নিচের যে তলটা বা বালতির জলের নিচের যে বালতির তলটা, সেটা আমরা কি হচ্ছে রিফ্র্যাকশনের জন্য দেখতে পাচ্ছি। ওটার জন্য ইমেজ ফর্ম, ইমেজ আলাদা জিনিস, রিফ্লেকশনের জন্য পড়া। আর আগের দিনটা পড়েছিলাম ইমপ্রেশন, সেটা আলাদা, ওটা পিন হোল ক্যামেরা, ঠিক আছে? এবার 3 নাম্বার হচ্ছে অ্যাবজর্পশনও কিছুটা হয়। তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কেন হয়, পুকুরের জলে যদি অনেকক্ষণ ধরে সূর্যের আলো এসে পড়ে, তাহলে পুকুরের জলটা গরম হতে পারে। পুকুর কেন, তুমি বালতির জলটা গরম হয়ে যাবে যদি অনেকক্ষণ সানলাইটে রাখি, মানে কিছুটা লাইট এনার্জি কি হয়, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের ফলে কি হচ্ছে, যে জলটা কি হচ্ছে আরো বেশি উত্তপ্ত হয়, ঠিক আছে? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন, এটা যে কম্বাইন, অনেক রকমের ম্যাথ হয়, এটা অ্যাঙ্গেল হলে এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে তাহলে এটা কত হবে, এটা দেওয়া থাকলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমি আলাদা সেপারেট একটা ভিডিওতে কমপ্লিট করব, ঠিক আছে? তো আপাতত থিওরি পার্টটা তুমি পড়ে নাও, ওকে? তাহলে এই ব্যাপারটা আমাদের হলো। এরপর আমরা পড়ব ইমেজ। কি আছে দেখি, আচ্ছা ইমেজ। ইমেজ দেখো এখানে সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, যে যখন ধরো একটা অন্ধকার ঘরে তুমি একটা আয়না নিয়েছো বা রিফ্লেক্টর নিয়েছো, ঠিক আছে? এবার আয়নার সামনে একটা অ্যাঙ্গেল করে আমি টর্চ দিয়ে আলো করছি,
ওকে, অন্ধকার ঘর, টর্চ দিয়ে আলো করতেছি, বাট আয়নাটার অপর সাইডে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যে ব্যক্তি, সে দেখতে পাচ্ছে আয়নার ভেতর থেকে আলো আসছে। ওর মনে হচ্ছে যে আয়নার ভেতর একটা টর্চ আছে, সেই টর্চ থেকে আলো আসছে। তাহলে কি আদৌতেও কি ওরকম ব্যাপারটা হয় যে আয়নার ভেতর টর্চ আছে, এরকম কি হতে পারে? না, আসলে এই দিক থেকে যে আলোটা দিচ্ছে সে রিফ্লেক্টেড হয়ে আমার কাছে আসতেছে, তাই আমি দেখতে পাচ্ছি যেন আয়না থেকে আলো আসতেছে। এই দিক থেকে, এইদিকে ধরো তোমার টর্চটা আছে, এইদিকে, এখান থেকে আলো এসে রিফ্লেকশনের পর এইদিকে আমি দেখতে পাচ্ছি, ফলে আমার চোখ তার বক্রপথ অনুসরণ করতে পারে না, আমার মনে হবে যেন ওই যে টর্চটা সেটা যেন আয়নার ভেতর আছে, আয়না থেকে আলো আসে। কিন্তু আসলে তা না, ওটা আমরা যেটা দেখতেছি আয়নায় সেটাকে আমরা বলতেছি হলো ইমেজ, সেটাকে আমরা বলছি ইমেজ, ডিউ টু এখানে রিফ্লেকশনের জন্য হচ্ছে। রিফ্র্যাকশনের জন্য ইমেজ হয়, আমরা রিফ্লেকশনের জন্য পড়ব। আমরা পড়ব এখানে হচ্ছে যে প্লেন মিরর। আমরা যদি মিরর দেখি তাহলে মিররের ক্ষেত্রে কি কি ঘটনা হয় বাস্তব ক্ষেত্রে সেটা আমরা দেখি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, একটা বয়স্ক ভদ্রলোক কি হচ্ছে, মিররের সামনে দাঁড়িয়ে আছে। তো মিররের কাছে যদি তুমি আসো, এই ধরো মিরর, এই দেখো তুমি আছো, ধরো তুমি যদি মিরর থেকে 5 মিটার দূরত্বে থাকো, কথার কথা বলছি, তাহলে কিন্তু ইমেজটাও কিন্তু এই যদি এই হয়, ইমেজটাও যেটা হবে সেটা কিন্তু 5 মিটার দূরত্বেই হবে। তার মানে অবজেক্ট বা তুমি আর ইমেজ যেটা তোমার আয়নার মধ্যে তৈরি হচ্ছে সেটার মধ্যে সব সময় দূরত্ব কিন্তু সমান থাকে। যদি তুমি 2 কদম আগিয়ে আসো, 5 মিটার থেকে 2 কদম, ধরো 2 মিটার আগিয়ে আসলা, তোমার থেকে মিররের দূরত্ব হয়ে গেল 3 মিটার, তাহলে কিন্তু এও 2 কদম আগিয়ে আসবে, তাহলে এই ক্ষেত্রে মিররের মধ্যে দূরত্ব হবে 3 মিটার। তাহলে আগের বার তোমার আর তোমার ইমেজ, তুমি আর তোমার ইমেজের মধ্যে মোট দূরত্ব ছিল 5 + 5 10 মিটার, এই 2 মিটার আগিয়ে আসলো, এই 2 মিটার তাহলে আগিয়ে আসবে, এখন দূরত্ব কত হলো 6 মিটার। তার মানে 2 মিটার আগিয়ে আসলে যেটা ডিসটেন্সের যে কমছে, কমতিটা হচ্ছে সেটা কিন্তু ডবল হচ্ছে, 2 মিটার হলে 4 মিটার কমে যাচ্ছে, 5 + 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6। তো এভাবে মুখে মুখে অঙ্ক করা যায়, এই ধরনের অঙ্ক দেয়, তো এটা একটু ভাবের জন্য আমি একবার পড়াই দিলাম। এরপর দেখো কি বলেছে, ল্যাটেরাল ইনভার্সন অকার্স ইন দ্য ইমেজ। ল্যাটেরাল ইনভার্সন কথাটার মানে ব্যাপারটা হলো যে তুমি ধরো ABCD লিখলা, লিখে যদি আয়নার সামনে নিয়ে যাও তাহলে দেখবে ABCD যেন বিটা এইভাবে ঘুরে গেছে, সিটা এইভাবে ঘুরে গেছে, এটা এইভাবে ঘুরে গেছে, ডিটাও ঘুরে গেছে সাইড ভাবে, মানে আমি এরকম আছি, আমি এইরকম করে ঘুরে গেল, ঠিক আছে, এরকম ব্যাপার। এমন না যে আমার পাটা নিচে আছে, ইমেজ দেখলাম পাটা উপরে চলে এলো, মাথা নিচে এলো, মানে ভার্টিক্যালি হয় না, তোমার মাথা উপরে পা নিচে, ইমেজের ক্ষেত্রে পাটা হচ্ছে উপরে মাথা নিচে, এরকম হয় না, কিন্তু সাইডের দিকে হয় এইভাবে। ডি যদি এইভাবে হয় তাহলে ডিটা এইভাবে ঘুরে যায়, ল্যাটারাল ইনভার্সন। ল্যাটারাল ইনভার্সনের জন্য আমরা কিন্তু সবগুলোকে এরকম ঘুরে গেছে এরকম ভাবে আমরা দেখি ইমেজটাকে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তুমি তোমার রাইট হ্যান্ড তুমি নাড়াচ্ছ, তো ইমেজটা লেফট হ্যান্ড নাড়াচ্ছ, এগুলো সব ল্যাটারাল ইনভার্সনের উদাহরণ। আর এখানে আরেকটা খুব পপুলার যেটা কোশ্চেন দেয় পরীক্ষায়, সেটা হচ্ছে তোমার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স কথাটা কিন্তু ওরকম গাড়িটাতে, মেইন গাড়িটাতে কিন্তু ল্যাটারাল ইনভার্সন করে দেওয়া থাকে। কেন আগে থেকে ল্যাটারাল ইনভার্সন করে অ্যাম্বুলেন্স কথাটা লেখা থাকে না? ধরো তোমার যে তুমি যে গাড়ি চালাচ্ছ, তোমার একটা ভিউ ফাইন্ডার থাকে, যেটা দিয়ে তুমি দেখো যে পিছন দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, একটা ছোট থাকে না আয়নার মতো, ওটাকে বলে ভিউ ফাইন্ডার। তো পিছনে ধরো আওয়াজ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ভিউ ফাইন্ডারে যে অ্যাম্বুলেন্স, তুমি কিন্তু অ্যাম্বুলেন্সের যে গাড়িটা সেটা তো অলরেডি ল্যাটারাল ইনভার্সন করা আছে। এবার যখন তুমি আয়নাতে দেখো তখন কিন্তু এত পরিষ্কার অ্যাম্বুলেন্স কথাটা দেখতে পাবে, পরিষ্কার, কারণ ল্যাটারাল ইনভার্সন অলরেডি করা আছে। ওর ল্যাটারাল ইনভার্সন করলে তুমি সোজা অ্যাম্বুলেন্সই দেখতে পাবে, রাইট? তাহলে তুমি কি করবে, অ্যাম্বুলেন্স তাহলে বিপদ, তাহলে তুমি গাড়িটাকে সরিয়ে নিবা, তাহলে অ্যাম্বুলেন্সটা সহজে যেতে পারবে, রাস্তা করে দিবা, যেতে পারবে। ওই জন্য ওভাবে ঘুরিয়ে লেখা থাকে অ্যাম্বুলেন্স, যেমন তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে। ওকে, তোমরা ট্রাইও করতে পারো, তুমি এই যে লেখাটা তোমার টেক্সট বইতে যা আছে সেটা তুমি আয়নার সামনে গিয়ে ধরো, দেবা সোজা অ্যাম্বুলেন্স দেখতে। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা যদি আসে, আচ্ছা
এরপর দুটো খুব পপুলার জিনিস আছে, সেটা হচ্ছে রিফ্র্যাকশনের জন্য হয়। ধরো তুমি কাঁচের গ্লাস বাড়িতে ট্রাই করবে অবশ্যই সবাই, আর কমেন্ট সেকশনে জানাবা কি সব ঠিকঠাক আছে হয়েছে কিনা, দেখছো কিনা। ব্যাপার হলো হচ্ছে যে তুমি একটা কাঁচের গ্লাস নিবা, ওর মধ্যে জল নিবা, আর ওর মধ্যে একটা পেন প্রবেশ করা। এবার ঘটনা হচ্ছে যে যতক্ষণ তুমি জল দিচ্ছিলে না তখন কি দেখতে পাচ্ছ যে পেনটা এরকম সোজাসুজি আছে, পেনটার কোনো বেন্ডিং হয়নি, বেঁকে যায়নি। বাট যখন আমরা হচ্ছে জল, ওর মধ্যে জল ঢালতেছি, তারপর যখন দেখছি তখন মনে হবে যেন পেনটা মাঝখান থেকে বেঁকে গেছে। এই বেঁকে যাওয়াটা কি করে হচ্ছে সেটা আমি এখন বোঝাবো। ঠিক আছে, এটা তো হয়ে গেছে। টেক্সট বই তো সুন্দর করে দেওয়া আছে, অসুবিধা নাই। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ছিল হচ্ছে একটা পেন, আমি একটা দণ্ড হিসাবে এখানে ইউজ করছি, একটা দণ্ড ধরো। ওকে, এরপর কি হচ্ছে, লাইট। যখন জল দিয়ে দিলাম তখন লাইট যাচ্ছে এই বরাবর, ধরো কথার কথা ধরে নিচ্ছি, লাইট এই বরাবর যাচ্ছে। এইবার হচ্ছে আসল ঘটনা, এটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, আর এখানে এয়ার আছে, এটা অপটিক্যালি রিয়ারার মিডিয়াম। এখানে আছে এয়ার, এখানে আছে ওয়াটার, তাহলে আলো যাচ্ছে। এটা আমি পয়েন্ট অফ ইনসিডেন্স, সব সময় পয়েন্ট অফ ইনসিডেন্সে নরমাল ড্র করবা, না হলে কিন্তু মুশকিল। নরমাল ড্র করলা, এয়ার আছে, এই আলোটা হচ্ছে বেঁকে যাবে। এটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, নরমাল থেকে দূরে যাবে না নরমালের কাছে যাবে। অপটিক্যালি রিয়ারার মিডিয়ামে নরমাল থেকে দূরে যাবে, ডেন্সার মিডিয়ামে নরমালের কাছে আসবে। তাহলে এটা অপটিক্যালি রিয়ারার মিডিয়াম, তাহলে কি হবে, দূরে যাবে। এইরকম। এটা তো ছোট অ্যাঙ্গেল দেখো, এটা বেশি অ্যাঙ্গেল, তাহলে দূরে গেল। এইবার তোমাদের যে চোখটা আছে, ধরো এখানে আছে তোমার চোখ, তুমি এই যে বেঁকে যাওয়ার পথটা কিন্তু চোখে দেখতে পারো না। তুমি কি দেখবা, সোজাসুজি ভাবে দেখো, মানে এইভাবে। এই পয়েন্টটা তখন কি হবে, এই এখানে উঠে আসছে, এই পয়েন্টটা কোথায় উঠে আসছে, এখানে। এভাবে যদি সমস্ত পয়েন্টগুলোকে যদি আমরা বিচার করি, তাহলে ঠিক এইরকম একটা পিকচার আমরা দেখতে পাবো। যেন আগে এরকম ছিল, এখন বেন্ড হয়ে গেছে। আগে এরকম ছিল, একটা বেন্ড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, যখন ওয়াটারের ভেতর, মানে ওয়াটারে যে তোমার দণ্ডটা আছে বা স্টিকটা আছে, সেখান থেকে যখন লাইট রেস বেরোচ্ছে, তখন এটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, ওয়াটার, এটা অপটিক্যালি রিয়ারার মিডিয়াম, তখন কি হচ্ছে, নরমাল থেকে দূরে সরে যাচ্ছে। নরমাল থেকে দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে, এই যে লাইট রেসটা যেটা আমার চোখে পড়ছে, সেটার যে এই কার্ভ, বক্রপথ যেটা, সেটা কিন্তু আমরা অনুসরণ করতে পারছি না। ফলে এটাকে ডট 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 করে পিছিয়ে দিলে এরকম একটা ইমেজ পাচ্ছি। এটা একটা ইমেজ, সেই ইমেজটাকে দেখে মনে হবে যেন বেঁকে গেছে। তাহলে এখান থেকে আমরা এক্সপ্লেনেশনে যেতে পারলাম বেঁকে গেছে কেন। নেক্সট একটা এক্সপ্লেনেশন আছে যে কোনো একটা পাত্রে যদি আমি জল ভরাই, তাহলে পাত্রের যে তলদেশটা, বটম পয়েন্টটা, সেটা উপরে উঠে যায়। তার মানে কি, ডেপথটা কমে যায়। এটা কেন, পরের এক্সাম্পল, এটা হলো, আশা করি বুঝেছো। পরেরটা দেখি, এগুলা কিন্তু পরীক্ষায় দেয়, 2 মার্কসের কোশ্চেন যদি দেয়, তাহলে এটার জন্য রেডি থাকবা। ওয়াটার দিয়ে ফিল্ড আপ করেছি, আগে ছিল ডেপথ এতটা, ডি ধরে নিচ্ছি। ওকে, ওয়াটার। এইবার ধরো বটম পয়েন্ট যেটা আছে, তুমি যখন ওয়াটার দিলা, বটম পয়েন্ট যেটা আছে সেখান থেকে ধরো লাইট রেস বেরোচ্ছে। ওকে, এইবার এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্টস অফ ইনসিডেন্সে নরমাল ড্র করো, পয়েন্ট অফ ইনসিডেন্সে নরমাল ড্র করো, নরমাল ড্র করলা। এইবার বলো তো, এটা ওয়াটার ডেন্সার মিডিয়াম, এটা এয়ার অপটিক্যালি রিয়ারার মিডিয়াম। তাহলে এই নরমাল থেকে দূরে যাবে না কাছে যাবে, অপটিক্যালি রিয়ারার মিডিয়ামে মাথায় রাখবা, নরমাল থেকে দূরে যাবে, মানে এরকম, মানে এরকম। অ্যারো দিবা সবসময়, অ্যারোটা খুব ইম্পর্টেন্ট। এইবার আমাদের চোখ বক্রপথ অনুসরণ করতে পারবে না, ঠিক আছে। তাহলে কি হবে, এটাকে আমরা পিছন দিকে বাড়িয়ে দিলাম, এটাকে আমরা পিছিয়ে দিয়ে বাড়িয়ে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, এইটাকে যদি আমরা পিছন দিকে বাড়িয়ে দেই, এটাকে যদি পিছন দিকে বাড়িয়ে, তাহলে ধরো এই জায়গায় পাচ্ছি। তাহলে জানো জল তলটা এখানে নাই, উঠে এখানে চলে আসছে। এখন তোমার মনে হবে, এটা কিন্তু ইমেজ একটা, মনে হবে যেন জল তলটা উপরের দিকে উঠে আসছে।
তাহলে কি হচ্ছে, ডেপথটা এখন কমে গেছে, এটা ডি প্রাইম ধরে নিচ্ছি, ডেপথটা কি হচ্ছে এখন এতটা, আগে ডেপথটা এতটা ছিল, এখন ডেপথটা এতটা। তো কোশ্চেন দেয় তাহলে কেন আমাদের ডেপথটাকে কম বলে মনে হয় যখন একটা পাত্রের মধ্যে আমরা জল প্রবেশ করি। ঠিক আছে, পারবে তাহলে এইভাবে একই রকম ভাবে ব্যাখ্যা, ছবি আঁকিয়েও ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ওকে, তাহলে এতদূর হলো। এরপর কি আছে দেখি। এরপর আছে ডিসপারশন অফ লাইট। ডিসপারশন অফ লাইট, এখানে একটা সুন্দর ছবি দিয়েছে, এটাকে বলছে প্রিজম। ত্রিভুজের মতো দেখতে, আসলে এটা ত্রিভুজ তো না, এটা হচ্ছে প্রিজম। প্রিজমের যে ডিসপারশন অফ লাইট, এই যে এটাকে বলা হচ্ছে প্রিজম। দেখতে পাচ্ছ, এই তলটাতে আলো প্রবেশ করে আর এই তলটা থেকে আলো বের হয়। এবার যখন এই তলটা থেকে যখন হোয়াইট লাইট বা পলিক্রোম্যাটিক লাইট, যেটা তোমাদের বলেছে হোয়াইট লাইট বা পলিক্রোম্যাটিক লাইট যখন এসে ইনসিডেন্ট হয় এই তলটাতে, এই সারফেসে, তখন এই সারফেস থেকে কিন্তু সে হোয়াইট লাইটটা আসলে কি হচ্ছে, 7টা আলোর সমষ্টি, কম্বিনেশন অফ 7 লাইট রেজ। ঠিক আছে, তো 7 লাইট, এই 7 লাইটটা কি আমরা ভিপ জিওর করে মনে রাখি, বা ছোটবেলায় আমরা বলেছি বেনিয়া সহকলা, যেটা খুশি, তো ভিপ জিওর করে আমরা বলবো যখন হোয়াইট লাইট বা পলিক্রোম্যাটিক লাইট এই সারফেসে এসে পড়ছে, তখন এই সারফেস থেকে কটা 7 লাইট বের হচ্ছে, 7 ডিফারেন্ট কালারস অফ লাইট বের হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ভিপ জিওর করে। ভিপ জিওর মধ্যে কি কি আছে দেখো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই যে পলিক্রোম্যাটিক লাইট এসে পড়া আর সেখান থেকে বিভিন্ন কালারের আলো বেরিয়ে যাওয়ার যে ঘটনা, এটাকে আমরা কি বলছি, এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে ডিসপারশন অফ লাইট। ঠিক আছে, তাহলে এটা বাড়িতে ট্রাই করতে পারো সূর্যের আলো দিয়ে, দেখবা সূর্যের আলো ভেঙে যাবে 7টা আলোতে, ডিসপারশন অফ লাইট। আমি এটা সব ব্যাচকেই দেখিয়ে থাকি, খুব মজাদার ডিসপারশন অফ লাইট। তো আমরা যেটা দেখো এখানে ভালো করে এই পয়েন্টগুলো ভালো করে পড়বা। দ্য সানলাইট ইজ অ্যাকচুয়ালি এ মিক্সচার অফ এ নাম্বার অফ রেজ of different colors. This type of light is called the polychromatic light. Okay, when the sunlight passes through a prism, sunlight passes through the prism of different colors are separated from each other. মানে different colors গুলো পাচ্ছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ different colors পাচ্ছে। We distinguish the light in 7 colors. ঠিক আছে, this band of 7 color is known as the spectrum. এই যে 7 colors এর যে ব্যান্ড, যে 7 কালার্স পরপর এভাবে থাকে, পরপর করে 7 কালার্স থাকে, ওটাকে একটা ব্যান্ড বলি। ওটাকে আমরা বলি হচ্ছে 7 কালারের যে ব্যান্ডটা, ওটাকে আমরা স্পেকট্রাম করে বলি। স্পেকট্রাম খুব ইম্পর্টেন্ট, স্পেকট্রাম টার্ম। তো স্পেকট্রাম কি জিজ্ঞাসা করলে পারবা। তারপর কি বলছে, দ্য প্রসেস অফ সেপারেশন অফ ডিফারেন্ট কালার্স অফ লাইট ফর্ম এ polychromatic light from a polychromatic light is called a dispersion. ঠিক আছে, তাহলে ডিসপারশন কাকে বলে বই থেকে ভালো করে পড়বা ভালো করে। এরপর দেখো আমাদের ডিসপারশনের একটা ন্যাচারাল ফেনোমেনা কি, সেটা হচ্ছে রেইনবো। রেইনবো হচ্ছে ডিসপারশনের একটা প্রাকৃতিক ঘটনা। উদ্যায় কোশ্চেনে এক্ষেত্রে ডিসপারসিভ মিডিয়াম, এটাকে বলা হয় হচ্ছে ডিসপারসিভ মিডিয়াম। ডিসপারসিভ মিডিয়াম মানে কি, যেই মিডিয়ামের মধ্যে দিয়ে পলিক্রোম্যাটিক লাইট গেলে বিভিন্ন কালারে ভেঙে যাচ্ছে, এটাকে বলছে ডিসপারসিভ মিডিয়াম। তো আমাদের প্রাকৃতিক ঘটনা যে রেইনবো, সেখানে কি ডিসপারসিভ মিডিয়াম হিসেবে কাজ করে। দেখবা যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরপর সময় কিন্তু রেইনবোর সৃষ্টি হচ্ছে, মানে যে বৃষ্টির যে জলকণাগুলো আছে, ঠিক আছে, ওয়াটার ড্রপলেটস যেগুলো আছে, যেগুলো এয়ারে থাকে, সেই ওয়াটার ড্রপলেটস গুলা কিন্তু এখানে ডিসপারসিভ মিডিয়াম হিসেবে কাজ করছে। ওই ড্রপলেটস গুলা হচ্ছে তখন সানলাইট থেকে 7টা আলোতে ভেঙে দিচ্ছে, আর 7টা আলোতে ভেঙে দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা রেইনবো দেখতে পাচ্ছি। এখানে তোমাদের সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, ভালো করে পড়বা, এগুলা খুব খুঁটিয়ে আছে। এরপরে বাকিটুকুন পার্টটা পরের দিনের জন্য, বাকিটুকুন পার্টটা পরের দিন পড়াবো, আর তার সাথে অঙ্ক করাবো। এই করে হচ্ছে আলো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আলো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক করবো স্কাইপে। ঠিক আছে।